আমাদের জায়গা থেকে আমাদের অনেকগুলো সংকট ছিল এবং আমরা এখনও ওই সংকটের ভিতরেই আছি। তো আমরা মব ভায়োলেন্সের কথা বলেছি, কিন্তু মব ভায়োলেন্স জিনিসটা এখন আজকে 1 বছর পরে এসে যেটা আমাদের অনুভূতি বা আমাদের অভিজ্ঞতা যেটা বলতেছে, এটা এখন ইকুয়েটেড হয়ে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের সাথে। এবং এমন মনে হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেহেতু মব ভায়োলেন্স হয়েছে সব জায়গায়, ছাত্ররা বা সাধারণ নাগরিকরা কোথাও কোথাও কোনো ধর্মীয় সেক্ট বা গোষ্ঠী যে ভায়োলেন্স করেছেন বা কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশও করেছেন, ওদেরকেও মব বলা হয়েছে। বিশেষ করে রিসেন্টলি আপনারা দেখেছেন একটি দলের প্রধান ওনাকে মারপিটের ক্ষেত্রে। তো এটা মানে ন্যারেটিভটা যেটা আছে আর কি। তো এই জিনিসগুলো আসলে আমাদের কাছে আমরা মনে করি যে এটা আমাদের এক ধরনের রাজনৈতিকভাবে অসাবধানতা বটে। এবং আমরা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেখানে দেখলে, পিছনে ফিরে দেখলে মনে হয় যে আসলে আমরা যেটা দুইজনেই বলেছেন সত্যিকার অর্থেই, যে বাংলাদেশে আসলে যেই ধরনের ভায়োলেন্স হওয়া দরকার ছিল ওই 5 দিনে, প্রথম 3 দিনে এবং এর পরবর্তী সময়, সেটা কিছুই হয়নি। বরং ওই 1 মাসের সময়টা আমি মনে করি স্বপ্নের মতো। ওই 1 মাসের সময় বাংলাদেশে আর কখনো যদি ফেরত আসে হয়তো আর আমরা যেই ভুল করেছি সেই ভুল আর তার করবো না, বা বাংলাদেশের জনগণ আর এই ভুল করবে না। সেটা হচ্ছে ওই সময়টা আপনারা দেখবেন অনেকগুলো ঘটনা ঘটেছে। এক হচ্ছে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, কিন্তু বাংলাদেশের মানুষ নিজেদের নিরাপত্তা এবং সাধারণ মানুষের নিরাপত্তা, ইভেন যারা আওয়ামী লীগের কর্মী ছিল তা বা হিন্দু ধর্মাবলম্বী ছিলেন বা অন্যান্য সংখ্যালঘু, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছেন নিজেরাই, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। বন্যা হয়েছে, বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ বন্যায় নিজেদের একেবারে, যেটা আমরা শুনে শুনে বড় হয়েছি যে ভাষা আন্দোলনের সময় হাতের বালা খুলে দিছে বা মুক্তিযুদ্ধের সময় আমাদের মানুষ খাবার দিয়ে পানি দিয়ে হেল্প করছে, ওটা তো আমরা দেখলাম জুলাইতে। পরবর্তী 1 মাসেও আমরা দেখলাম যে মানুষ অনেক সংহতি এবং ঐক্যের ভিতর দিয়ে এই দেশটাকে গড়ার জন্য উন্মুখ আছে, যে কোনো জিনিস ত্যাগ করতে রাজি আছে এবং মানুষ ইমোশনের জায়গা থেকে, অ্যাক্টিভিজমের জায়গা থেকে সবাই একসাথে আছে। সেই মোমেন্টটা আমি মিস করি। আমি গভর্নমেন্টে অন্তর্ভুক্ত হয়েছি 28 আগস্টে, বাট এর আগে যে সময়টা আমরা বাইরে ছিলাম আমি নিজে দেখার সুযোগ হয়েছে এবং পরেও দেখছি। ফলে আমার বক্তব্যটা হচ্ছে যে আসলে দুইটা কথা ওনাদের দুইজন থেকে শেষ করি, যেটা হচ্ছে এরপরে আমি আমার কথাগুলো বলি, যে ভায়োলেন্সটা আসলে হয়নি, এটা হচ্ছে সত্য কথা। এবং স্যার যেটা বললেন যে চীনে যে বিপ্লবের পরবর্তীতে এবং বিপ্লবের আগে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যখন আমাদের পরিচিত যারা অ্যাক্টিভিস্ট আছে তাদের সাথে যখন আড্ডা হয় আমার, তখন আমি এই কথাটা বলি যে চায়নার যে 1920 থেকে 1950 পর্যন্ত যে দীর্ঘ লড়াই এবং মাও সেতুংয়ের নিজের লড়াই, মাও সেতুংয়ের নিজের দলের ভিতরের লড়াই, আদর্শিক এবং কৌশলগত, ওইটা আমরা হয়তো করতে পারিনি। এবং আসলে এই পর্বগুলোর ভিতর দিয়ে গেলে হয়তো আমরা একটা জায়গায় পৌঁছাতে পারবো, নাহলে বারবার যে গণঅভ্যুত্থান ঘটার কথা বলা হচ্ছে এটা আসলে ঘটতে থাকবে, রক্ত ঝরতে থাকবে এবং আমরা আবার মাঠে নামতে হবে, কেউ আমাদের মধ্যে শহীদ হবে, আবার আমরা চেষ্টা করব। এই জিনিসটা আসলে ইতিহাসের ওনাদের দুইজন থেকে আজকে শিখলাম এবং আমার নিজের অভিজ্ঞতা থেকে যেটা বোঝায় যে এটা হচ্ছে একটা ইতিহাসের একটা ধারাবাহিকতা। আমরা এই ধারাবাহিকতার মধ্যে আছি। 1971 সালে আমরা এত প্রাণক্ষয়ী লড়াইয়ের পরেও আমরা দেখলাম যে 10 বছরের মাথায় যারা এই লড়াই করেছেন তারা নিজেরা নিজেদের মধ্যে অন্তর্ঘাতী লড়াইয়ে তারা অধিকাংশ, আমাদের একটা বড় অংশের মুক্তিযোদ্ধারা মারা গেছে। যেমন শেখ মুজিবুর রহমান নিজেই জাসদের কয়েক হাজার কর্মীকে হত্যা করেছে। এর পরবর্তীতে আমরা দেখেছি মুক্তিযোদ্ধারাই হত্যা করছে। ফলে একটা রাষ্ট্র গঠনের জায়গা থেকে যেই আমাদের যে সংকটটা, এই সংকটটা ফেরানোর জন্য আমরা স্বৈরশাসন বিরোধী যে জুলাই 1990 যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরবর্তীতে আমরা ভাবছিলাম যে গণতন্ত্রে বহুদলীয় পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আমরা প্রবেশ করলে হয়তো আমরা ভালো থাকতে পারবো। কিন্তু 3টা পার্লামেন্টারি ডেমোক্রেসির জন্য 3টা ইলেকশনের পরে দেখা গেল যে পার্লামেন্টারি ডেমোক্রেসি এটার ভিতর দিয়ে আসলে কোনো মুক্তি সম্ভব না। গত 15 বছরে যেই সংকট আমাদের সামনে এখন দেখা গেছে এবং আমরা যেটা এখন প্রত্যক্ষ করতেছি,
যে এই যে সংবিধানের কথা আমরা বারবার বললাম এবং স্যার রাইটলি বলছেন যে সেকেন্ড রিপাবলিকের কথা হারিয়ে গেল কেন, গণপরিষদের কথাও তো এখন হারিয়ে গেছে, তারপরে আরো অনেক কথাই হারিয়ে যাচ্ছে। এই কথাগুলো যে হারিয়ে যায় এবং ৭২-এর পরেও অনেক কথা উঠছিল এবং আমরা অনেক কথাই নতুন বলতেছি না, বরং 1947 সালে পাকিস্তান গঠনের পরে যে কথাগুলো বলা হচ্ছিল যে সাংবিধানিক তর্ক ছিল, 1972 সালের সংবিধান যখন গণপরিষদ নিয়ে, গণপরিষদটাকে নির্বাচিত হবে নাকি পাকিস্তানে নির্বাচিত মানুষ দিয়ে গণপরিষদ হবে সেই তর্কটা ছিল। 1990 সালে যখন রিফর্ম প্রসেসের ভিতরে সরকার বলেছিল যে যে কোনো সরকার, যেই সরকার গঠিত হবে ত্রিদলীয় রূপরেখা অনুযায়ী চলবে, কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষিত হয়নি। সবগুলো মিলে আমরা একটা দীর্ঘ একটা যাত্রার মধ্যে আছি এবং এই যাত্রায় আসলে আর কত প্রাণ গেলে আসলে আমরা একটা যে পূর্ণাঙ্গ বিপ্লব যেটাকে বলে বা পূর্ণাঙ্গ একটা একটা রাষ্ট্রীয় হিসাবে আমাদের উঠে দাঁড়ানো, আমরা মর্যাদার সাথে দাঁড়ানো, সেটা আমরা জানি না। বলে আমাদের ভিতরকার রাষ্ট্রের জায়গা থেকে বলি, জুলাইয়ের কর্মী হিসেবে বলি, আমাদের জায়গা থেকে আমাদের অনেকগুলো সংকট আছে, সংকট ছিল এবং আমরা এখনো ওই সংকটের ভিতরেই আছি। আরো সংকট সামনে আসতেছে, এটা খুবই মানে অপ্রকাশ্য না যে আমরা দেখতেছি না বা কেউই দেখতেছি না, সবাই দেখতেছেন যে আসলে কি ঘটনা ঘটতে যাচ্ছে। এবং এই মব ভায়োলেন্স থেকে শুরু করে আরো অনেকগুলো ন্যারেটিভ আমাদের আন্ডার আওয়ার ওয়াচ, এটাই আমাদের জন্য দুঃখজনক। এবং এখানে অংশ হওয়াটাও এক ধরনের বিব্রতকর ছিল, যে আমাদেরকেও বলতে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষার্থে বা সবকিছু, কিন্তু ঘুরে ফিরে এই বয়ানটা এমন এক জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেই দিন আপনার মনে থাকবে 8ই আগস্টে, এই ভুল আমি স্বীকার করে নিচ্ছি আজকে, যে 8ই আগস্টে যখন 8ই আগস্ট বা 6ই আগস্ট হবে, সজীব ওয়াজেদ জয় যিনি, উনি কিন্তু একটা স্ট্যাটাসে দিয়েছিলেন মবক্রেসি শব্দটা। আজকে বাংলাদেশে ঘুরে ফিরে ওই শব্দের ভিতরে নিয়ে যাওয়ার সুযোগ, নিয়ে যাওয়া সম্ভব হয়েছে, এটা আমাদের একটা ব্যর্থতা আমি স্বীকার করে নিচ্ছি এবং আমরা এখানে অনেক কিছু হয়তো সামাল দিতে পারি।